আমার বান্ধবীর ভাইয়ের প্রতি আমার মনটা একটু একটু করে টান অনুভব করছিল। তার সঙ্গে সময় কাটাতে আমার ভালো লাগতে শুরু করেছিল। একদিন আমি গাড়িতে তার সঙ্গে যাচ্ছিলাম, আর সে সুযোগ পেয়ে যা যা করেছিল সবকিছু আমি তোমাদের খুঁটিয়ে বলতে যাচ্ছি। এটা কিছুদিন আগের কথা, যখন আমার এক বান্ধবীর বিয়ে হচ্ছিল। বিয়ের আগেই আমার বান্ধবী আমাকে তার বাড়িতে ডেকে নিয়েছিল। আমি যখন তার বাড়ি পৌঁছলাম, তখন প্রথমবার তার ভাইকে দেখলাম। বিশ্বাসই হচ্ছিল না যে সে আমার বান্ধবীর ভাই, কারণ সে দেখতে অনেক স্মার্ট আর আকর্ষণীয় ছিল। প্রথম দেখাতেই মনে মনে ভাবতে শুরু করলাম, যদি সে আমার সঙ্গে কথা বলত। কিন্তু আমি জানতাম না যে বিয়ের মধ্যে আমার সঙ্গে এমন কিছু ঘটবে। যখন সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল, তখন আমার বান্ধবীর ভাই আমাকে একটা ইশারা করল। আমার নাম পূর্ণিমা, বয়স 40। আমি পটনার মেয়ে। আমার গায়ের রং ফর্সা, আর লোকে বলে আমি দেখতে খুব সুন্দর। আমার পাড়ার ছেলেরা আমার সঙ্গে কথা বলতে চাইত, কিন্তু আমি তাদের কখনো পাত্তা দিতাম না। 3 মাস আগে আমার স্বামীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। এখনও আমার কোনো সন্তান নেই, কারণ বিয়ের পর থেকেই আমার স্বামীর সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল না। তাই তার সঙ্গে কখনো সুখ পাইনি। ডিভোর্সের পরেও আমার থাকতে বা খেতে কোনো অসুবিধা হয়নি, কারণ আমি নিজের রোজগারে নিজের খরচ চালিয়ে নিতে পারি। ডিভোর্সের পর আমি একটা আলাদা বাড়ি নিয়ে একা থাকতে শুরু করেছিলাম। একদিন আমার কলেজের সবচেয়ে কাছের বান্ধবী মনীষার ফোন এল। অনেক দিন পর তার ফোন এসেছিল। সে আমাকে বলল যে তার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তাকে অভিনন্দন জানালাম। সে আমাকে বলল, বিয়ের কিছুদিন আগে আমাকে তার বাড়িতে যেতে হবে, কারণ আমি তার সবচেয়ে ভালো বান্ধবী। তাই সে আমাকে আগে থেকেই ডাকছে। আমি হ্যাঁ বলে দিলাম। তারপর থেকে সে আমাকে প্রতিদিন ফোন করতে লাগল আর জিজ্ঞেস করতে লাগল আমার যাওয়ার প্ল্যান কি। আমি প্রতিবার বলতাম, আমি 1 সপ্তাহ আগে চলে আসব। একদিন আবার তার ফোন এল। সে বলল এখন আর মাত্র 1 সপ্তাহ বাকি। প্রথমে আমি ভাবছিলাম এত তাড়াতাড়ি কারও বাড়ি যাওয়া ঠিক হবে না, তাই তাকে প্রতিদিন নানা অজুহাতে টালছিলাম। কিন্তু সে যখন প্রতিদিন ফোন করতে শুরু করল, তখন আর তার কথা এড়াতে পারলাম না। শেষে তাকে বললাম, ঠিক আছে, আমি আজ সন্ধ্যার মধ্যে রওনা দিচ্ছি। তার আগে আমি আমার সব জিনিসপত্র গুছিয়ে নিলাম আর সন্ধ্যায় তার বাড়ির উদ্দেশ্যে বাস ধরলাম। পরের দিন সকালে আমি তার বাড়ি পৌঁছে গেলাম। বাসস্ট্যান্ডে সে নিজে আমাকে নিতে এসেছিল। বাড়ি পৌঁছতেই সে আমাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দিল। তারপর আমার সব জিনিস একটা ঘরে রাখা হল। সে বলল, এটা তোমার ঘর, এখানে তোমার জিনিসপত্র গুছিয়ে নাও। এখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। আমি ঘরে গিয়ে বিছানায় জিনিসপত্র ছড়িয়ে দিলাম আর একটু ঘুমিয়ে নিলাম, কারণ রাতভর বাসে যাওয়ার জন্য আমি খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। যখন ঘুম ভাঙল, তখন সন্ধ্যা হয়ে গেছে। আমি তৈরি হয়ে নিচে নেমে এলাম। নিচে পৌঁছতেই মনীষা আমাকে তার কাছে ডাকল। সে আমাকে তার বিয়ের জামাকাপড় দেখাতে লাগল। সামনে মনীষার ভাই বসেছিল। আমি তখনও জানতাম না যে সে মনীষার ভাই। তার আমাকে দেখার ভঙ্গিটা একটু অদ্ভুত লাগছিল। সে অনেকক্ষণ ধরে আমার সামনেই বসেছিল। আমি তাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু সে বারবার আমার চোখের সামনে এসে পড়ছিল। আমি যখন মনীষার পাশে বসেছিলাম, তখন আমাদের স্কুলের কিছু বন্ধু এসে পড়ল। আমরা অনেক গল্প করলাম। গল্প করতে করতে সবাই নিজেদের স্বামীদের কথা বলতে শুরু করল, কিন্তু আমি চুপচাপ বসে রইলাম। আমার স্বামী ভালো মানুষ ছিল না, তাই আমার তার সঙ্গে তাড়াতাড়ি ডিভোর্স হয়ে গেছে। কিছুক্ষণ পর মনীষার ভাই সেখান থেকে চলে গেল। তখন আমি মনীষার কাছে তার সম্পর্কে জিজ্ঞেস করলাম। সে বলল, সে তার ভাই, নাম মানব। তার ভাই আগে চাকরি করত, কিন্তু এখন বাড়িতেই থাকে। এভাবে সন্ধ্যায় খাওয়া হল, আর রাতে সবাই নিজেদের ঘরে ঘুমোতে চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। আমার মাথায় শুধু মানবের কথা ঘুরছিল। আমি মনীষাকে ফোন করে আমার ঘরে ডাকলাম। আমরা দুজনে গল্প শুরু করলাম। গল্প করতে করতেই মনীষার ভাই মানব মনীষাকে খুঁজতে আমার ঘরে এসে পড়ল। মনীষার ভাইকে দেখে আমার কেন যেন বেশ অস্বস্তি হচ্ছিল। সে কিছুক্ষণ আমাদের সঙ্গে বসে গল্প করল। আস্তে আস্তে সে আমাদের কথায় মিশে গেল। তার উপস্থিতিতে আমার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, যেটা আগে কখনো অনুভব করিনি। সে বড় সহজভাবে আর ভদ্রভাবে কথা বলছিল, কিন্তু আমার অস্থিরতা বাড়ছিল। মানবের ব্যক্তিত্ব এতটাই প্রভাবশালী ছিল যে তার কথাগুলো মনে গভীর ছাপ ফেলে যাচ্ছিল। তার চোখে একটা অদ্ভুত নিষ্পাপ ভাব আর অভিজ্ঞতার মিশেল ছিল। আমি মনীষার দিকে তাকালাম, কিন্তু সে নিজের গল্পে মগ্ন ছিল। আমি বুঝতে পারছিলাম না এই পরিস্থিতি কিভাবে সামলাব। কিছুক্ষণ পর মানব উঠে চলে গেল, কিন্তু তার চলে যাওয়ার পরেও আমার মন অস্থির ছিল। আমি ভাবতে থাকলাম, তার উপস্থিতি আমাকে এতটা কেন বিচলিত করল।
এটা কি আমার অতীতের কোনো অসমাপ্ত অংশের সঙ্গে জড়িত, নাকি অন্য কিছু? সেই রাতে আমি অনেকক্ষণ জেগে থাকলাম, তার কথা আর তার চোখে লুকানো ভাবগুলো নিয়ে ভাবতে থাকলাম। এই অনুভূতিগুলো আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। সে রাতে বড় কষ্টে ঘুমোলাম। সকালে মনীষা আমাকে ডেকে তুলল, বলল নাশতা তৈরি। আমি অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে নিচে গেলাম। মানব তখনই সেখানে ছিল। আমাকে দেখে সে হালকা হাসল, আর তার এই সাধারণ ইশারায় আমি আরও অস্বস্তিতে পড়লাম। নাশতা করলাম, কিন্তু মনে অনেক প্রশ্ন ঘুরছিল। সেদিন মনীষা আমাকে বাজারে যাওয়ার জন্য বলল। আমরা দুজনে বাজারে গেলাম, অনেক কেনাকাটা করলাম। কিন্তু আমার মন বারবার মানবের দিকে টানছিল। এটা কি ঠিক? আমার কি তার সম্পর্কে এভাবে ভাবা উচিত? আমার মন আর হৃদয়ের মধ্যে যেন একটা লড়াই চলছিল। সন্ধ্যায় যখন বাড়ি ফিরলাম, মানব বাগানে বসেছিল। মনীষা আমাকে তার পাশে বসতে বলে নিজে ভেতরে চলে গেল। এই প্রথম আমি মানবের সঙ্গে একা কথা বলছিলাম। সে আমার কাজ, আমার পছন্দ আর জীবন নিয়ে অনেক কথা জিজ্ঞেস করল। তার কথা শুনে মনে হচ্ছিল যেন সে আমাকে বোঝার চেষ্টা করছে। তার সহজ ভাব আর ভদ্রতা আমাকে আরও মুগ্ধ করল। আমি তাকে আমার ডিভোর্স আর অতীতের কিছু অভিজ্ঞতার কথা একটু একটু বললাম। সে বড় ধৈর্য নিয়ে সব শুনল। তার মুখে কোনো বিচার বা সমালোচনার ভাব ছিল না, শুধু একটা গভীর বোঝাপড়া ছিল। সে রাতে যখন আমি ঘরে ঘুমোতে গেলাম, তখন বুঝলাম আমি তার সম্পর্কে না চাইতেও বেশি ভাবছি। এই অনুভূতিগুলো আমার কাছে নতুন ছিল, কিন্তু সঙ্গে ভয়ও লাগছিল। এটা কি ঠিক? এটা কি শুধু আমার একাকিত্বের ফল, নাকি অন্য কিছু? পরের দিন থেকে আমি মানবের সঙ্গে কথা বলা এড়িয়ে চলতে লাগলাম। কিন্তু তার উপস্থিতি আমি তবু টের পাচ্ছিলাম। আস্তে আস্তে আমার মনের জট বাড়তে লাগল। কয়েকটা দিন কেটে গেল, কিন্তু আমার মনের উথালপাথাল থামল না। আমি যতই মানব থেকে দূরে থাকার চেষ্টা করছিলাম, ততই তার উপস্থিতি আমাকে কাছে টানছিল। মনীষা হয়তো আমার মনের অবস্থা বুঝতে পেরেছিল, কিন্তু কিছু বলেনি। একদিন সে আমাকে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছ তো? আমার মনে হচ্ছে তুমি কিছু নিয়ে চিন্তিত। আমি তার কথা এড়িয়ে গিয়ে বললাম, সব ঠিক আছে। কিন্তু মনীষা জোর দিয়ে বলল, যদি কিছু থাকে তাহলে আমাকে বলতে পারো। তার গম্ভীরতা দেখে আমার মন ভারী হয়ে গেল, কিন্তু আমি মানবের কথা তাকে বলার সাহস জোগাড় করতে পারলাম না। সেই সন্ধ্যায় মনীষা একটা ছোট্ট পার্টির আয়োজন করল। সেখানে কিছু পুরনো বন্ধু আর পরিবারের লোকজন এল। আমিও তৈরি হয়ে পার্টিতে গেলাম। পার্টির মাঝে আমি লক্ষ্য করলাম মানব বারবার আমার দিকে তাকাচ্ছে। তার চোখে এমন কিছু ছিল যা আমাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছিল। যখন সবাই ব্যস্ত হয়ে গেল, আমি একটু একা থাকতে বাগানে চলে গেলাম। সেখানে ঠান্ডা হাওয়া বিছিল। আমি ভাবলাম একা থাকলে হয়তো মনের জট কিছুটা কমবে। তখনই হঠাৎ মানব সেখানে চলে এল। সে বলল, তুমি কি একটু চিন্তিত মনে হচ্ছ? যদি চাও আমার সঙ্গে কথা বলতে পারো। তার কণ্ঠে সেই শান্ত করা গভীরতা ছিল। আমি প্রথমে চুপ থাকলাম, কিন্তু তারপর মনের ভার হালকা করার জন্য কথা বলতে শুরু করলাম। আমি তাকে আমার একাকিত্ব, আমার ডিভোর্স আর সেই শূন্যতার কথা বললাম, যেটা আমাকে সবসময় ঘিরে থাকে। মানব বড় মন দিয়ে আমার কথা শুনল। তারপর বলল, জীবনে কিছু সম্পর্ক আমাদের ভানে, কিন্তু কিছু সম্পর্ক আমাদের আবার জোড়াও দিতে পারে। আমাদের শুধু সঠিক সময়ে আর সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হয়। তার কথাগুলো আমার হৃদয়ে ছুঁয়ে গেল। সেই মুহূর্তে আমার মনে হল, হয়তো আমি মানবের সঙ্গে একটা অদ্ভুত সংযোগ অনুভব করতে শুরু করেছি। তার কথায় একটা গভীর বোঝাপড়া ছিল, যেটা আমাকে শান্তি দিচ্ছিল। সে রাতে আমি অনেকক্ষণ জেগে রইলাম। মনের মধ্যে একটা অস্থিরতা ছিল, কিন্তু সেই অস্থিরতার মধ্যেও একটা অদ্ভুত শান্তি মিশেছিল। আমি বুঝতে পারছিলাম না এটা ঠিক না ভুল, তবে এটা জানতাম যে আমার হৃদয় এখন মানবের দিকে ঝুঁকছে। তারপরের দিনগুলোতে আমি ছোটখাটো প্রতিটা বিষয়ে মানবের কথা ভাবতে শুরু করলাম। নিজেকে প্রশ্ন করলাম, এটা কি শুধুই একটা আকর্ষণ, নাকি আমি সত্যিই তার জন্য কিছু অনুভব করছি? আমার মনটা ঠিক কি চায়, আর এটা কোথায় গিয়ে ঠেকবে, এটা বোঝার দরকার ছিল। মানবের প্রতি আমার অনুভূতি দিন দিন বাড়ছিল, আর এই ব্যাপারটা আমাকে ভেতর থেকে জট পাকিয়ে ফেলছিল। এই অনুভূতিগুলো কিভাবে সামলাব বুঝে উঠতে পারছিলাম না। এটা কি ঠিক? আমার কি তার সম্পর্কে এভাবে ভাবা উচিত? সে তো মনীষার ভাই, আর আমি এই সম্পর্ককে অন্যভাবে দেখার সাহস জোগাড় করতে পারছিলাম না। একদিন মনীষা আমাকে বলল, মানব তোমার সম্পর্কে অনেক কথা বলে। বলে তুমি খুব বুদ্ধিমতী আর সংবেদনশীল। এটা শুনে আমি এক মুহূর্তের জন্য থমকে গেলাম। নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে বললাম, এমন কিছু না, সে বট বলেই হয়তো এসব বলে। কিন্তু মনীষার কথাগুলো আমার মনে আরও হিচি ফেলে দিল। কয়েকদিন পর মনীষা হঠাৎ ঘোষণা করল যে তাকে কাজের জন্য কয়েকদিনের জন্য বাইরে যেতে হবে। সে বলল,
তুমি এখানেই থাকো। মানব একা থাকবে, তোমারও একটু বদল হবে। আমি হতভম্ব হয়ে গেলাম। কিন্তু মনীষা হেসে বলল, চিন্তা করো না, আমার ভাই তোমার খুব ভালো খেয়াল রাখবে। মনীষা চলে যাওয়ার পর বাড়িতে শুধু আমি আর মানব রইলাম। প্রথমে আমি তার থেকে দূরে থাকার চেষ্টা করলাম, কিন্তু সে সবসময় খুব সহজ আর ভদ্রভাবে থাকত। এক সন্ধ্যায় বৃষ্টি হচ্ছিল, আমি বারান্দায় বসেছিলাম। মানব সেখানে চলে এল। সে বলল, তোমার মুখে সবসময় যেন একটা লুকানো কষ্ট থাকে। তোমার কি মনে হয় জীবন থেকে সুখগুলো শেষ হয়ে গেছে? তার এই কথা আমার লুকিয়ে থাকা অনুভূতিগুলোকে বাইরে টেনে আনল। আমি বললাম, কখনো কখনো মনে হয় আমার জীবনটা শুধুই একটা শূন্যতা। অনেক চেষ্টা করেছি, কিন্তু সেই শূন্যতা ভরাতে পারিনি। মানব আমার দিকে তাকিয়ে বলল, শূন্যতা সবসময় খারাপ জিনিস চলে যাওয়ার আর ভালো জিনিস আসার জায়গা তৈরি করে। হয়তো তোমার জীবনে কিছু ভালো আসতে চলেছে, শুধু নিজেকে সেই পরিবর্তনের জন্য তৈরি করো। তার কথাটা আমার ভেতরটা ছুঁয়ে গেল। প্রথমবার মনে হল মানবের সঙ্গে কথা বলা আমাকে একটা স্বস্তি দেয়, এমন শান্তি যেটা আমি অনেকদিন ধরে অনুভব করিনি। সে রাতে আমি অনেকক্ষণ জেগে ভাবলাম, আমি কি তার সঙ্গে আমার মনের কথা বলতে পারি? এটা কি ঠিক হবে? পরের দিন আমরা দুজনে চা খাচ্ছিলাম। আমি সাহস জুটিয়ে তাকে জিজ্ঞেস করলাম, যদি কাউকে পছন্দ করো, কিন্তু পরিস্থিতি সেটাকে জটিল করে দেয়, তাহলে তুমি কি করবে? সে হেসে বলল, প্রতিটা সম্পর্ক পরিস্থিতি দিয়ে নেয়, হৃদয় দিয়ে শুরু হয়। যদি সেই সম্পর্ক সত্যি হয়, তাহলে পরিস্থিতি নিজেই সঠিক পথ দেখিয়ে দেবে। তার এই কথা আমার মনের সব প্রশ্নের উত্তর দিয়ে দিল। আমি বুঝলাম, মানবের প্রতি আমার অনুভূতিগুলো শুধু আকর্ষণ নয়, সেগুলো আমার জীবনের সেই শূন্যতাকে ভরিয়ে তুলছিল, যেটা আমাকে এতদিন ভেতর থেকে কুড়ে খাচ্ছিল। এখন প্রশ্ন ছিল, আমি কি আমার মনের কথা তার সামনে তুলে ধরব, নাকি এই অনুভূতিগুলো মনে চেপে তার বন্ধুত্বের সম্মান করব? আমার মন আর হৃদয় দুটোই জটে পড়েছিল। তবে এটা নিশ্চিত যে মানবের প্রতি আমার অনুভূতি এখন আমার জীবনের একটা অংশ হয়ে গেছে। আগে যা হবে, তা সময় আর পরিস্থিতি ঠিক করবে। কিন্তু সেদিন প্রথমবার মনে হল, আমার জীবনে সুখ ফিরে আসার আশা আবার জেগে উঠেছে। আরও কয়েকটা দিন কেটে গেল। বাড়িতে মানবের সঙ্গে আমার কথাবার্তা স্বাভাবিক হয়ে গিয়েছিল, কিন্তু আমার হৃদয়ে তার উপস্থিতি আরও গভীর ছাপ ফেলতে শুরু করল। আমি নিজেকে আটকানোর পুরো চেষ্টা করতাম, কিন্তু প্রতিবার তার সরলতা, তার অভিজ্ঞতা আর কথার মধ্যে লুকানো বোঝাপড়া আমাকে আরও টেনে নিত। এক সন্ধ্যায় মানব বাগানে বসেছিল। হালকা ঠান্ডা হাওয়া বইছিল, চারপাশটা খুব শান্ত। হঠাৎ সে বলল, তোমার মুখে একটা অদ্ভুত জটিলতা দেখা যায়। তুমি কি আমাকে কিছু বলতে চাও? তার প্রশ্ন আমাকে নাড়িয়ে দিল। আমি কিছু বলতে পারলাম না। মনে অনেক কথা ঘুরছিল, কিন্তু কিভাবে বলবো বুঝে উঠতে পারছিলাম না। শেষে গভীর নিঃশ্বাস নিয়ে বললাম, মানব, আমি তোমাকে কিছু বলতে চাই, কিন্তু ভয় হয় তুমি ভুল বুঝবে। সে বড সহজ কণ্ঠে বলল, তুমি আমার ওপর ভরসা করতে পারো। যা আছে পরিষ্কার বলো। আমি ইতস্তত করে বললাম, তোমার কথা আর তোমার উপস্থিতি আমাকে অনেক শান্তি দিয়েছে। তোমার সঙ্গে কথা বলে মনে হয়, হয়তো আমি আবার নিজেকে চিনতে পারব। কিন্তু আমি জানি না এটা ঠিক কি না। তোমার সম্পর্কে যা অনুভব করি, সেটা কি শুধু আমার একাকিত্বের ফল, নাকি এর পেছনে আরও কিছু আছে? মানব কিছুক্ষণ চুপ থাকল। তার চোখে গভীর ভাবনা দেখা যাচ্ছিল। তারপর বলল, তোমার অনুভূতিতে কিছু ভুল নেই। জীবনে এমন হয়, যখন কেউ আমাদের অনুভূতি বোঝে আর সত্যিকারের শান্তি দেয়, তখন আমরা তার প্রতি টান অনুভব করি। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি কি ভাবো? এটা কি ঠিক? সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমাদের দুজনের পরিস্থিতি আলাদা। তুমি জীবনে অনেক কিছু সহ্য করেছ, আর তোমার আবার সুখী হওয়ার অধিকার আছে। কিন্তু আমার এটা ঠিক করতে একটু সময় লাগবে, যে আমি তোমাকে সেটা দিতে পারব কিনা। কারণ এই সম্পর্ক শুধু অনুভূতির নয়, দায়িত্বেরও। তার কথায় আমি একদিকে স্বস্তি পেলাম, আবার একটু ভয়ও হল। আমি বুঝতে পারছিলাম সে আমার অনুভূতি বোঝে, কিন্তু মনীষার নামটা আমাদের মাঝে একটা অদৃশ্য দেয়ালের মতো দাঁড়িয়েছিল। আমি চাইনি মনীষার সঙ্গে আমার সম্পর্ক নষ্ট হয়। পরের কয়েকদিন আমরা দুজনে স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, কিন্তু আমাদের মধ্যে এই অব্যক্ত কথাটা দুজনকেই প্রভাবিত করছিল। আমি তার সঙ্গে কথা বলতে চাইতাম, কিন্তু প্রতিবার এই ভেবে থেমে যেতাম যে মনীষার কষ্ট হবে না তো। কিছুদিন পর মনীষা ফিরে এল। সে আগের মতোই খুশি আর উৎসাহী ছিল। কিন্তু একদিন সে আমাকে জিজ্ঞেস করল, তুমি আর মানব অনেক সময় একসঙ্গে কাটাচ্ছ, সব ঠিক আছে তো? আমার বুকটা ধারাস করে উঠল। আমি তাড়াতাড়ি বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। সে বড় বলে হয়তো তার কথা আমাকে বুঝতে সাহায্য করে। মনীষা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রিল, তারপর হেসে বলল, মানব এমনই। সে সবাইকে বোঝার চেষ্টা করে। তার কথায় আমি স্বস্তি পেলাম, কিন্তু মনে একটা ভয়ে বসে গেল।
যদি আমার অনুভূতির কথা তার কাছে পৌঁছে যায় তাহলে কি হবে? মানব আর আমি তখনও একে অপরের প্রতি আকৃষ্ট ছিলাম, কিন্তু আমরা একমত হলাম যে আমাদের সময় দিতে হবে। আমি তাকে বললাম, আমি জানি না সামনে কি হবে, কিন্তু এটা জানি তোমার উপস্থিতি আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গেছে। মানব হেসে বলল, যদি আমাদের অনুভূতি সত্যি হয় তাহলে সময় নিজেই পথ দেখাবে। আপাতত আমাদের এটাকে এখানেই রাখা উচিত আর পরিস্থিতি খারাপ করা থেকে বাঁচতে হবে। এটা শুনে আমার একটু শান্তি হল, তবে মনে আশা জেগে রিল যে হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। আমি ঠিক করলাম আমার অনুভূতিগুলো সামলে আমি জীবনকে এগিয়ে নিয়ে যাব, আর দেখব সময় আমাদের কোথায় নিয়ে যায়। মানব আর আমি আমাদের অনুভূতি নিয়ন্ত্রণে রেখে একটু দূরত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিলাম। এটা সহজ ছিল না, কারণ তার সঙ্গে কাটানো মুহূর্তগুলো আমার জীবনের সবচেয়ে শান্তিময় সময়ের মধ্যে একটা। কিন্তু মনীষার উপস্থিতি আর আমাদের সম্পর্কের জটিলতার কথা ভেবে এটাই ঠিক মনে হচ্ছিল। কয়েকদিন পর মনীষা আবার আমাকে জিজ্ঞেস করল, তুমি খুব অন্যমনস্ক লাগছে, সব ঠিক আছে তো? তার কথায় আমি ভয় পেলাম, আবার স্বস্তিও পেলাম। আমি হেসে বললাম, হয়তো একটু ক্লান্তি। কিন্তু সে আবার বলল, তুমি মানবের সঙ্গে অনেক সময় কাটাচ্ছ, আমার মনে হয় সে তোমাকে বুঝতে শুরু করেছে। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। মনীষার মুখে কোনো রাগ বা সন্দেহ ছিল না, বরং একটা অদ্ভুত বোঝাপড়া ছড়ে পড়ছিল। আমি বুঝলাম সে হয়তো কিছুটা আঁচ করছে, কিন্তু সরাসরি কিছু বলেনি। একদিন যখন মনীষা কাজের জন্য বাইরে গিয়েছিল, তখন আমি আর মানব বাড়িতে একা ছিলাম। সে আমাকে বলল, মনীষা কয়েকদিন আগে আমাকে জিজ্ঞেস করেছিল, তুমি খুশি আছ কিনা? হয়তো সে কিছু আঁচ করছে। আমাদের এখন খুব সাবধানে পা ফেলতে হবে। আমি বললাম, আমার ভয় হয় মনীষা যদি আমাদের সম্পর্কের জন্য আঘাত পায়, যদি তার মনে হয় আমরা তার ভরসা ভেঙেছি, তাহলে সে আমাদের কখনো ক্ষমা করবে না। মানব গম্ভীরভাবে বলল, তুমি ঠিক বলছ, আমিও চাই না মনীষা কোনোভাবে কষ্ট পাক। কিন্তু আমাদের এটাও বুঝতে হবে যে আমাদের নিজেদের জীবনেরও একটা মূল্য আছে। আমাদের এটা নিয়ে খোলাখুলি কথা বলতে হবে, তবে সঠিক সময়ে। কয়েক সপ্তাহ পর মনীষা আমাকে আর মানবকে একসঙ্গে বসে কথা বলতে দেখল। সেদিন তার চোখে প্রশ্ন ছিল। সে সরাসরি আমাকে জিজ্ঞেস করল, তুমি কি মানবের জন্য কিছু অনুভব করো? আমি পুরোপুরি হতবাক হয়ে গেলাম। আমার চোখ ভিজে এল, কিন্তু কিছু বলতে পারলাম না। মানব তখন মনীষাকে শান্ত করে বলল, তোমার বন্ধু আমার কাছে খুব বিশেষ। আমাদের মধ্যে একটা সংযোগ আছে যেটা কথায় বোঝানো কঠিন। তবে আমি এটাও বুঝি যে এই পরিস্থিতি তোমার কাছে অদ্ভুত লাগতে পারে। মনীষা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর আমাকে বলল, তুমি আমার কাছ থেকে এটা লুকিয়েছ কেন? ভেবেছিলে আমি বুঝব না? আমি তার দিকে তাকিয়ে বললাম, আমি তোমাকে হারাতে ভয় পেয়েছিলাম। তোমার বন্ধুত্ব আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি চাইনি তুমি ভুল বোঝো। মনীষা গভীর নিঃশ্বাস নিয়ে বলল, এটা একটু অদ্ভুত বটে, তবে যদি তুমি আর মানব একে অপরের সঙ্গে খুশি থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। আমি শুধু চাই তুমি দুজনে সৎ থাকো। সেদিনের পর থেকে জিনিসপত্র আস্তে আস্তে বদলাতে শুরু করল। মনীষা আমাদের সম্পর্ক মেনে নিল, যদিও তাকে এটা বুঝতে একটু সময় লাগল। আমি আর মানব আমাদের সম্পর্ককে আরও স্পষ্টতা আর বোঝাপড়া দিয়ে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এখন আমাদের সম্পর্ক শুধু অনুভূতির নয়, বরং পরিপক্কতা আর পারিবারিক সম্মানের প্রতীক হয়ে উঠেছিল। আমি নিজেকে শিখিয়েছিলাম যে ভালোবাসা যে কোনো রূপে আসতে পারে, আর যদি সেটা সত্যি হয় তাহলে তাকে গ্রহণ করতে কোনো দ্বিধা করা উচিত নয়। আগামী দিনগুলোতে আমাদের সম্পর্ক একটা নতুন দিকে মোড় নিল। আমরা দুজনে নিজেদের দায়িত্ব পালন করতে করতে আমাদের সম্পর্ককে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেলাম। মনীষাও আমাদের সঙ্গে ছিল, আর তার সাহায্য আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলল। মনীষার বোঝাপড়া আর সমর্থনের পর আমাদের সম্পর্ক আস্তে আস্তে একটা স্থিতিশীল আর সুখের দিকে এগোতে লাগল। শুরুতে মনীষার এই নতুন পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে একটু সময় লেগেছিল, কিন্তু সে প্রতিটা পদক্ষেপে আমার আর মানবের পাশে থেকেছে। মনীষার মেনে নেওয়ার পর সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল পরিবার আর সমাজকে এই সম্পর্কের কথা জানানো। আমি আর মানব ঠিক করলাম, আমরা এই সম্পর্ককে ধীরে ধীরে সবার সামনে আনব। প্রথমে আমি আমার পরিবারকে বললাম। আমার মা শুরুতে একটু অবাক হলেন, কিন্তু আমার খুশি আর মানবের প্রতি আমার গভীর সম্মান দেখে তিনি এটা মেনে নিলেন। তিনি আমাকে বললেন, তুমি জীবনে অনেক কষ্ট দেখেছ, যদি এই সম্পর্ক তোমাকে সুখ দেয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই। মানব মনীষার বড় বোন আর অন্য আত্মীয়দের সঙ্গে এটা নিয়ে কথা বল। প্রথমে লোকের কাছে এই সম্পর্কটা অস্বাভাবিক লাগল, কিন্তু মানবের শান্ত আর ভরসাযোগ্য ব্যক্তিত্ব আর আমাদের পারস্পরিক সম্মান দেখে আস্তে আস্তে সবাই এটা বুঝতে আর মেনে নিতে শুরু করল। এখন আমাদের সম্পর্ক শুধু দুজনের মধ্যে সীমাবদ্ধ ছিল না,
এর সঙ্গে পরিবার আর সমাজের দৃষ্টিভঙ্গিও জড়িয়ে গিয়েছিল। মানবের সঙ্গে জীবনকে নতুনভাবে বাঁচার অভিজ্ঞতা আমার কাছে অমূল্য ছিল। মানব আমার অনুভূতিগুলো গভীরভাবে বুঝত। সে আমার অতীতের কষ্টকে তার স্নেহ আর অভিজ্ঞতা দিয়ে ভরিয়ে তোলার চেষ্টা করত। আমিও তার একাকিত্বের সঙ্গী হয়ে উঠলাম। আমরা দুজনে একে অপরের অভাব আর ভাঙা অংশগুলো বুঝে পূরণ করার চেষ্টা করলাম। মনীষা এখন আমাদের সম্পর্কের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছিল। সে প্রায়ই হেসে বলত, ভাই, এখন আমার বন্ধু তোমার সঙ্গেই বেশি কথা বলে। তার এই সহজতা আর মজা আমাদের সম্পর্ককে আরও মজবুত করে তুলত। কয়েক মাস পর আমরা আমাদের সম্পর্ককে আনুষ্ঠানিক রূপ দেওয়ার সিদ্ধান্ত নিলাম। একটা ছোট পারিবারিক আয়োজনে, যেখানে শুধু আমাদের কাছের মানুষজন ছিল, আমরা আমাদের বিয়ের ঘোষণা করলাম। এটা ছিল একটা সাধারণ কিন্তু আবেগপূর্ণ অনুষ্ঠান। মনীষা আমাকে জড়িয়ে ধরে বলল, এখন তুমি আমার বন্ধু ছাড়াও আমার পরিবার। আমি শুধু চাই তুমি দুজনে সৎ থাকো। সেদিনের পর থেকে জিনিসগুলো আস্তে আস্তে বদলাতে শুরু করল। মনীষা আমাদের সম্পর্ক মেনে নিয়েছিল, যদিও তাকে এটা বুঝতে একটু সময় লেগেছিল। আমি আর মানব আমাদের সম্পর্ককে আরও স্পষ্টতা আর বোঝাপড়া দিয়ে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিলাম। এখন আমাদের সম্পর্ক শুধু অনুভূতির নয়, বরং পরিপক্কতা আর পারিবারিক সম্মানের প্রতীক হয়ে উঠেছে। আমি নিজেকে শিখিয়েছি যে ভালোবাসা যে কোনো রূপে আসতে পারে, আর যদি সেটা সত্যি হয়, তাহলে তাকে গ্রহণ করতে কোনো দ্বিধা করা উচিত নয়। আগামী দিনগুলোতে আমাদের সম্পর্ক একটা নতুন দিকে এগোল। আমরা দুজনে নিজেদের দায়িত্ব পালন করতে করতে আমাদের সম্পর্ককে একটা সম্মানজনক জায়গায় নিয়ে গেলাম। মনীষা আমাদের সঙ্গে ছিল, আর তার সমর্থন আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলল। এই গল্পটা শুনে আপনাদের কেমন লাগল? আপনারা কি ভাবছেন? দয়া করে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের নতুন গল্পগুলোর আপডেট আপনারা পেয়ে যান। হ্যালো বন্ধুরা, আজ আমার ভাই আমার ঘরে ঘুমাতে এসেছিলেন, কিন্তু তার উপস্থিতির কারণে আমি সেই সব কাজ করতে পারছিলাম না যা আমি সাধারণত রাতের অন্ধকারে করে থাকি। এসব কাজে আমি প্রচুর প্রশান্তি পাই, কিন্তু আমি কি জানতাম যে আজ রাতে এমন কিছু ঘটবে যার কারণে আমি ঘামে ভিজে যাব। তিনি মাত্র 2টি আঙুল দিয়ে আমাকে পাগল করে দিয়েছিলেন, আর এখন আমি সেই সব কথা আপনাদের বলতে যাচ্ছি। আমার নাম কবিতা। আমার বয়স 30 বছর এবং আমি এখনও অবিবাহিত। আমি এখনও বিয়ে করিনি এবং ভাবছিলাম যে হয়তো কখনোই বিয়ে করব না। একবার প্রেমে ধোঁকা খেয়েছিলাম এবং সেই দিনই আমি প্রেম করা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি ঠিক করে নিয়েছিলাম যে আর কখনোই কোনো ছেলের ফাঁদে পড়ব না। এই কারণেই আমি বিয়ে করিনি। আমি একটি কলেজে অধ্যাপক, একজন ভারতীয় মেয়ে, সুন্দর, শিক্ষিত এবং স্মার্টও বটে। আমার শরীর ও মনে আধুনিকতার ছোঁয়া লেগেছে। কিন্তু গত রাতে আমার ভাইয়ের সাথে যা ঘটেছে, তারপর থেকে অনেক কিছু বদলে গেছে এবং আমার চিন্তাভাবনাও বদলে গেছে। এখন আমার মনে হচ্ছে যে যদি কোনো ভালো ছেলে পাওয়া যায়, তাহলে বিয়ে করে ফেলা উচিত। গত রাতের কথা বলি। আমার ভাই, যার বয়স 40 বছর, তিনি সেনাবাহিনীতে কাজ করেন। আর আমার ভাবির মৃত্যু হয়েছে সম্প্রতি একটি বাস দুর্ঘটনা। রাতের বেলা আমরা খাবার খেয়ে কিছুক্ষণ টিভি দেখছিলাম। তারপর আমি আর ভাই ছাদে হাঁটতে গেলাম। ভাই গ্রাউন্ড ফ্লোরে ঘুমানো আর আমি ফার্স্ট ফ্লোরে। আমার পাশের ঘরে আমার ছোট ভাই ঘুমায়। রাত প্রায় 1টার দিকে আমরা দুজন নিচে নেমে এলাম। তখন ভাই আমার ঘরে এসে বললেন, কবিতা, এখনও ঘুম আসছে না, চলো গল্প করি। আমরা দুজন বিছানায় শুয়ে গল্প করতে লাগলাম। মাঝে মাঝে ভাই তার মোবাইলে গেম খেলছিলেন, আর আমি আমার মোবাইলে লোকেদের স্ট্যাটাস দেখছিলাম। এমন সময় জোরে বৃষ্টি শুরু হয়ে গেল, আর হালকা ঠান্ডা বাতাসও বিতে লাগল, যা আমরা দুজনই খুব পছন্দ করি। দেরাদুনের হাওয়া তো এমনিতেই খুব ভালো। কিছুক্ষণ পর ভাই ঘুমাতে শুরু করলেন। আমি বললাম, ভাই, আপনি আপনার ঘরে যান, আপনার ঘুম পাচ্ছে। ভাই নাখোশ হয়ে বললেন, কবিতা, আমাকে বিরক্ত করো না প্লিজ। কথা বলে তিনি চোখ বন্ধ করে 2 মিনিটের মধ্যে গভীর ঘুমে চলে গেলে। আমি উঠে বাথরুমে গিয়ে আমার জামাকাপড় বদলে নিলাম, কারণ আটসাট জামায় আমার ঘুম আসে না। তারপর আমি ফিরে এসে বিছানায় শুয়ে মোবাইলে গল্প পড়তে লাগলাম। এই দিনগুলোতে আমি অনেক ভালো গল্প পড়তে পাচ্ছি। আমার ভাই ঘুমিয়ে পড়েছিলেন, আর আমি সেই সব কাজ করতে পারছিলাম না যা আমি সাধারণত রাতের অন্ধকারে একা ঘুমানোর সময় করে থাকি। কিন্তু আজ ভাইয়ের কারণে আমি বেশি কিছু করতে পারছিলাম না, তাই মোবাইল রেখে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু গল্পের চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, আর ঘুম আমার থেকে দূরে সরে যাচ্ছিল।
রাত গভীর হতে লাগলে আর আমার মনে এক অদ্ভুত অস্থিরতা বাসা বাঁধতে লাগ। ঘুম তো ছিলি না, আর মাথায় সেই গল্পই চলছিল যা আমি ঘুমানোর আগে পড়েছিলাম। সেই গল্পটি আমার ভেতরে এক অদ্ভুত আলোড়ন তুলে দিয়েছিল, আর আমি নিজেকে শান্ত করতে পারছিলাম না। ভাই পাশেই ঘুমাচ্ছিলেন, আর তার নাক ডাকার শব্দ আমাকে আরও বেশি বিভ্রান্ত করে তুলছিল। যদি তিনি সেখানে না থাকতেন, তাহলে হয়তো আমি নিজেকে সেই গল্পের অংশ বানিয়ে নিতাম, আর সেই সব কাজ করতাম যা আমাকে রাতের অন্ধকারে একা করতে ভালো লাগে। কিন্তু আজকের রাতটা ছিল একটু আলাদা। আমি আমার নিজের চিন্তায় ডুবে গিয়েছিলাম। এমন সময় হঠাৎ ভাই পাশ ফিরলেন আর সোজা হয়ে বসলেন। আমার চোখ অজান্তেই সেই দিকে চলে গেল, আর আমি যা দেখলাম তাতে আমার পা তলায় মাটি সরে গেল। ভাই খুব পাতলা ধুতি পরেছিলেন, আর তার কারণে এমন কিছু দেখা যাচ্ছিল যে দেখে আমার লজ্জা করে গেল। আমার অবস্থা আরও জটিল হয়ে গেল। লজ্জা তো দূরের কথা, আমি আমার চোখ তার দিক থেকে সরাতেই পারছিলাম না। মনে এক অদ্ভুত অস্থিরতা চলছিল। একদিকে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছিলাম, আর অন্যদিকে আমার ভেতরের অস্থিরতা বেড়েই চলছিল। সত্যি বলতে কি, এখন আর আমি সহ্য করতে পারছিলাম না। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল যে যদি আমি নিজেকে নিয়ন্ত্রণে না রাখি তাহলে কিছুই হতে পারে, আর এই অবস্থা থেকে বেরিয়ে আসা আমার পক্ষে অসম্ভব হয়ে যাবে। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, আর মনে ভয় ঢুকে গেল যে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে ভাই আমার সম্পর্কে কি ভাববেন। ভাইদের চোখে আমি কেমন দেখাব, এই প্রশ্নগুলো আমাকে আরও বেশি অস্থির করে তুলছিল। কিন্তু অন্যদিকে আমার মনে এক গভীর ইচ্ছাও ছিল, যা আমাকে বারবার সেই দিকে টানছিল, যেন আমি যা ভাবছি তা পূর্ণ করে ফেলি। আমার ভেতরের দ্বন্দ্ব এখন চরমে পৌঁছেছে। প্রতি মুহূর্তে আমি নিজের সাথে লড়াই করছিলাম, কিন্তু কোথাও যেন মনে সেই পুরনো গল্প আবার উকি দিচ্ছিল, আর তার কারণেই আমার ইচ্ছা আরও বেড়ে যাচ্ছিল। এখন প্রশ্ন ছিল, আমি কি ভাইকে এই ঝড় থেকে বাঁচাতে পারব, নাকি ভাই আমাকে তার কবজায় নিয়ে নেবেন। রাতের পরিবেশ আগে থেকেই অদ্ভুত ছিল, আর তার উপর ভাইয়ের ফোন বেজে উঠল। সম্ভবত কেউ তাকে মেসেজ করেছিল, আর ফোনটা আমার পাশেই রাখা ছিল, কারণ ভাই তাকে চার্জে লাগিয়ে রেখেছিলেন। ঘুমানোর আগে ভাই গভীর ঘুমেছিলেন, কিন্তু ফোনে একের পর এক মেসেজ আসছিল, আর তার আওয়াজ আমার অস্থিরতা আরও বাড়িয়ে দিল। আমি ভাবলাম ফোনটা সাইলেন্ট করে দিই, যাতে আওয়াজ বন্ধ হয়। কিন্তু সাথে সাথে আমার মনে প্রশ্ন জাগল, এত রাতে ভাইকে কে মেসেজ করছে। আমি ভাইয়ের ফোনের পাসওয়ার্ড জানতাম, তাই কোনো দ্বিধা না করেই তার ফোন চেক করলাম। স্ক্রিনে তাকাতেই দেখলাম ভাইয়ের গার্লফ্রেন্ড তাকে একের পর এক মেসেজ পাঠাচ্ছে। এক অদ্ভুত কৌতূহল আমাকে ঘিরে ফেল, আর আমি ভাবতে লাগলাম শেষ পর্যন্ত সেই ভিডিওটা কি নিয়ে। আমি ভাবলামও একবার দেখেই নি ভিডিওতে কি আছে। ভিডিও চালু করতেই আমার চোখ যেন থমকে গেল। আমি যা দেখছিলাম তা বুঝতেই পারছিলাম না। ভিডিওতে যা দেখানো হচ্ছিল তা আমি কখনোই ভাবতে পারিনি। একটি ভিডিও শেষ হতেই আমার মধ্যে পরের ভিডিও দেখার তীব্র ইচ্ছা জেগে উঠল। আমি পরের ভিডিওতে ক্লিক করলাম, আর মুহূর্তের মধ্যে সব ভিডিও দেখে ফেললাম। প্রতিটি ভিডিও আমার অবস্থাকে আরও খারাপ করে দিল। আমি বুঝতে পারছিলাম না আমি কেন এই সব দেখছি। এটা আমার এত ভালো লাগছে কেন। তবুও আমি থামতে পারছিলাম না। আমার হাত কাঁপছিল, কিন্তু চোখ স্ক্রিন থেকে সরাতে পারছিলাম না। সময় যত গড়াচ্ছিল আমার অস্থিরতা তত বাড়ছিল। আমি নিজের সাথে যুদ্ধ করছিলাম। আমি কি করছি, এই প্রশ্ন বারবার আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। সেই ভিডিওগুলো আমার ভেতরের ঝড়কে আরও বাড়িয়ে দিচ্ছিল। এখন আমার মধ্যে এক অদ্ভুত সাহস এসে গিয়েছিল, বা বলা যায় আমি আমার ইচ্ছার কাছে অসহায় হয়ে পড়েছিলাম। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম, যা হবে দেখাই যাক। এখন আমি ঠিক সেই কাজটাই করতে যাচ্ছিলাম, যা আমি দীর্ঘদিন ধরে থামানোর চেষ্টা করছিলাম। আমার হাত কাঁপছিল, হৃদস্পন্দন তীব্র হয়ে উঠছিল। আমি ধীরে ধীরে ভাইয়ের কাছে গেলাম, আর তার পাশে শুয়ে পড়লাম। কিছু এমন হল যেন কিছুই হয়নি। মনে হুলস্থুল পড়ে গিয়েছিল, কিন্তু আমি নিজেকে সামলে রেখেছিলাম। কিছুক্ষণ আমি ঘুমের ভান করলাম, যাতে যদি হঠাৎ সে জেগে ওঠে তাহলে মনে করে আমি গভীর ঘুমে আছি। হৃদস্পন্দন তীব্র হচ্ছিল, কিন্তু আমার চেহারায় শান্তির ছাপ ছিল। তারপর আমি ধীরে ধীরে আমার পা ভাইয়ের উপর রাখলাম, যেন ঘুমের মধ্যে অজান্তেই কিছুক্ষণ থেমে গেলাম। আর ভাই নড়াচড়ার অপেক্ষায় ছিলেন, কিন্তু কোনো নড়াচড়া হল না। সে তখনও গভীর ঘুমে ছিল। আমার পায়ের নিচে তার উষ্ণতা অনুভব করছিলাম, আর কিছু তার শরীর শান্ত ছিল, কিন্তু তার মনে আরেক গল্প চলছিল। আমার পায়ের নিচে তার আকাশ স্পষ্ট অনুভব হচ্ছিল, আর তার কড়া আওয়াজ আমার ভেতরের সব জটিলতাকে আরও বাড়িয়ে দিয়েছেন। আমার হৃদস্পন্দন তীব্র হয়ে উঠছিল, আর সেই ভয় যা আমাকে সবসময় আটকে রেখেছিল এখন স্পষ্ট হয়ে উঠছিল। এখন আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলাম না।
সময় যত গড়াচ্ছিল আমার ইচ্ছা তত শক্তিশালী হয়ে উঠছিল। আমি জানতাম যদি এখন নিজেকে নিয়ন্ত্রণ না করি তাহলে এমন কিছু ঘটবে যা থেকে ফিরে আসা সম্ভব হবে না। কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমার মন যেন যুদ্ধ করছিল, আর আমি ধীরে ধীরে আমার হৃদয়ের কাছে হেরে যাচ্ছিলাম। আমি আবার আমার পা হালকা করে সরিয়ে নিলাম, এটা বোঝার জন্য যে তার ঘুম কত গভীর, কিন্তু কোনো নড়াচড়া হল না। এখন আমার মন ঠান্ডা হচ্ছিল, আর শুধু একটা কথাই মনে ঘুরছিল। রাত আর নিস্তব্ধতা আমার ভেতরে এক ঝড় তুলে দিয়েছে। প্রতি মুহূর্তে আমার সাহস বাড়ছিল। আমি যে পদক্ষেপ নিয়েছিলাম এখন তা থেকে পিছিয়ে আসা সম্ভব ছিল না। কিন্তু তখন আমি জানতাম না যে সে ঘুমায়নি। আসলে সে গভীর ঘুমে ছিল না, বরং শুরু থেকেই ঘুমের ভান করছিল। আমার প্রতিটি পদক্ষেপ সে আগে থেকেই জানত। আমি যা অনিচ্ছাকৃতভাবে করেছিলাম তা ভাই ইচ্ছাকৃতভাবে দেখছিলেন। সম্ভবত আমাকে শাস্তি দেওয়ার জন্যই ভাই চুপচাপ শুয়েছিলেন। আমি একেবারেই জানতাম না যে তার চোখ বন্ধ থাকলেও তার মস্তিষ্ক পুরোপুরি জাগ্রত ছিল। আমার হৃদয়ে টানাপোড়েন চলছিল, কিন্তু ভাইয়ের কোনো প্রতিক্রিয়া না দেখে আমি আরও উত্তেজিত হয়ে উঠলাম। ঠিক সেই মুহূর্তে যখন আমি আরও কিছু করতে যাচ্ছিলাম তিনি হঠাৎ চোখ খুললেন। আমার হৃদস্পন্দন যেন থেমে গেল। চোখ খোলামাত্রই আমি তড়িঘড়ি চোখ বন্ধ করে ঘুমের ভান করলাম, কিন্তু আমার মুখে আতঙ্ক ও অস্থিরতা স্পষ্ট ফুটে উঠছেন। আমি বুঝতে পারছিলাম নিজেকে এক ভয়ঙ্কর ফাঁদে ফেলেছি, কিন্তু যা হতে যাচ্ছিল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তখনই ভাই আমাকে এই অবস্থায় দেখে ফেললেন। কিছু বলার আগেই তিনি কোনো লজ্জা বা দ্বিধা ছাড়াই এগিয়ে এলেন। এরপর যা ঘটল তা আমার জন্য এক গভীর আঘাতের চেয়ে কম নয়। টানা 4 ঘণ্টা ধরে তিনি আমার সাথে এমন কিছু করলেন যা আমি কখনো ভুলতে পারব না। সেই মুহূর্তগুলো আমার পুরো বিশ্বটাকেই বদলে দিয়েছে। কিন্তু এই গল্পের শেষ এখানে নয়। ওই 4 ঘণ্টায় যা ঘটেছিল তার সম্পূর্ণ সত্যতা আমি আপনাদের পরের পর্বে বলব। যদি জানতে চান কি ঘটেছিল তবে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই রোমাঞ্চকর ও রহস্যময় গল্পের পরবর্তী অংশ আপনি উপভোগ করতে পারেন। আমি আপনার প্রিয় বন্ধু কবিতা। আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ। রে হ্যালো, জানো কি অবস্থা? কেমন আছো? ভালো আছো তুমি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ স্যার, আছি ভালো। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি তো অনেক ভালোই আছি। তবে কি অবস্থা তোমার? তোমাকে না সঙ্গে করে আমি একটু এক জায়গায় যেতে চেয়েছিলাম। ব্যাপারটা কি তোমার মনে আছে? হ্যাঁ স্যার, মনে থাকবে না কেন? কিন্তু আমার সঙ্গে যে শিউলিকে নিয়ে যেতে চেয়েছিলেন, ওকেও কি নেবেন না আমি একলাই যাব আপনার সঙ্গে? মানে আমাকে একটু খুলে বলেন স্যার, আমার ভয় লাগছে। না না, এই শোনো, আমি অন্য কাউকে নেব না, জাস্ট শুধু তোমাকেই নিয়ে যাব। যদি তোমার কোনো আপত্তি না থাকে তাহলে তুমি একলাই যেতে পারো। কি তোমার কি কোনো আপত্তি আছে? বলো আমাকে। ও, ঠিক আছে স্যার, সে না হয় বুঝলাম, কিন্তু কোথায় যাব আপনার সঙ্গে একা একা? আমি একটা মেয়ে মানুষ, আর তাছাড়া আপনি আমার অফিসের কলিগ, মানে ব্যাপারটা কেমন নয়? আপনার সঙ্গে যাব, এটা আসলে আমার কোনো সমস্যা না, কিন্তু কোথায় যাব একটু বলেন তো স্যার। মানে আপনার মনের মতলবটা কি? একটু খুলে বলেন, আমার মনের থেকে একটু ভয় দূর হোক। বলেন না স্যার। আরে, তুমি কি আজকে নতুন নাকি তুমি ভয় পাচ্ছ? এর আগেও তো তোমাকে নিয়ে ঘুরলাম, কত কিছু করলাম। তো এত ভয় পাচ্ছ কেন? আমি কি বদলে গেছি নাকি? না স্যার, আমি তা বলতেছি না, আপনি ব্যাপারটা অন্যরকম ভাবে দেখছেন। মানে বলছিলাম যে কি আর বলবো স্যার। আহ কি বলবো, লজ্জা করে। আমি বলছিলাম স্যার, আমার ভয় করে আপনি যেভাবে করেন না, ওইভাবে করলে আমি আসলে পাই না, আমার খুব কষ্ট হয়। তাছাড়া আপনার যে শরীরের ওজন আমি সহ্য করতে পারি না। এই জন্য ভয় লাগে। আচ্ছা শোনো, তুমিও কি আমার চেয়ে কম? তুমিও তো উচ্চতায় মানে 5 ফিট 4 ইঞ্চি। তারপরে তোমার সারা শরীর কত সুন্দর, সুডল মাংসে ভরা ভরপুর, নাদোষ নুদোষ, কত সুন্দর দেখতে তোমাকে, মসৃণ, লাবণ্য। আর যথেষ্ট, তুমিও তো মানে অনেক যুবতী, একটা দারুণ হ্যান্ডসাম যুবতী। তুমি কি একদম হ্যাংলা পাতলা নাকি? অনেক সুন্দর তো, পারবা না কেন? আর আমি এত কি হয়ে গেছি? আমি তো মনে করছি আমি তোমার কাছে হার মেনে যাই, পারি না।
মানে আমাকে দিয়ে তোমার অতটা হয় না, তারপরে তুমিই আমাকে ভয় পাচ্ছ? তারপরেও স্যার, হ্যাঁ, আপনি ঠাপনে যে একবার খাবে স্যার সে সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, আপনি তো জানেন না আমার কি অবস্থাটা হয়, অত বড় জিনিসটা আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন স্যার। তারপরেও ভালো লাগে, অনেক মজা পাই আমি, ভালোই লাগে বেশ, অনেক বড় জিনিসটা। তো আমি তো ওই সময় হয় না, অনেক সময় লাগে আমার। একটু বেশি সময় হলে আমার ভালো হয়, কিন্তু ভয় লাগে আসলে অন্য অন্য মানুষের ভয় করি স্যার। যদি কোনো মানুষ আমাকে দেখে আমাদের ব্যাপারটা আসলে বুঝে ফেলে সম্পর্কটা, তাহলে সমস্যা হবে না স্যার? তারপরে আমি তো 3 মাস পর পর দেশের বাড়িতে একবার বা 2 দিনের জন্য হলেও বেড়াইতে যাই। যদি মানে কেউ জেনে যায় আমার হাজবেন্ডের কাছে আমি ধরা পড়ে যাই স্যার। তাছাড়া এরকম মাঝে মাঝে করলে জায়গাটা বড় হয়ে যায় না স্যার? বলেন। আরে না, এসব কিচ্ছু হয় না, ভুলভাল ধারণা তোমাদের। আরে, ভরা নদীতে যদি একটা পাথর ছুঁড়ে মারো না, তাহলে তো পাথরটা পানি ভাগ হয়ে পাথরটা ডুবে যায়। তারপরে আবার কি পানি সমান হয়ে যায় না? তো এরকম তোমাদেরটাও, আমারটা যখন দেওয়া হয়, ব্যবহার করা হয়, তখন একটু হয় জায়গাটা, তারপরে ওইটা যখন ইউজ করা হয় না, আবার পূর্বের মতো ঠিক হয়ে যায়। বুঝলেন না ব্যাপারটা? কোনো অসুবিধা নেই। হুম, নিজে তো শুধু বলতেই পারে ওই কথা, খেলাটা বুঝি আমি। আমার মাসের কয়দিন যায়। হুম, আর শোনা, আমার জন্য পাগল হয়ে থাকে। এত পাগল হইতে বলছে কেন কে? তুমি এত পাগল হয়েছে কেন? আমার কি আছে? এত ভালো লাগে আমাকে? এতটাই ভালো লাগে আমাকে? বলো। হুম, একবারে সব ছেড়ে তোমার কাছে চলে আসি। আমি আর বাসায় যাবই না। নেবেন আমাকে? আরে, এত গভীরে যাচ্ছ কেন? তোমারও হাজবেন্ড আছে, আমারও ঘরে বউ আছে, মাঝখান দিয়া দুইজন, যেহেতু অফিসের কলিগ তুমি আমি, তো এভাবে কেন? না হয় আমার পোস্টটা তোমার চেয়ে একটু উপরে, সেক্ষেত্রে তুমি আমাকে সম্মান করো। কিন্তু দুজন মাঝে মধ্যে এরকম একটু হানিমুন করলাম, ঘুরলাম, বেড়ালাম, তোমাকে কিছু কেনাকাটা করে দিলাম, বা মাঝে মধ্যে তুমি আমাকে একটু খুশি করলা, কোথায় যে পার্সোনাল ভাবে একটু সময় দিলা। এই যে আগে যেভাবে করছি, এখনো এভাবে একটু মাঝে মধ্যে যাবো, সময় দেবো, আড়ালে একটু, তোমারও হবে, আমারও মন ভরবে। এভাবেই যতদিন আমরা পাশাপাশি চাকরি করব, করবো, সমস্যা কি? এতে কি তোমার কি কোনো আপত্তি আছে? আরে না, জান, এইভাবে বলছো কেন? আমার কোনো, স্যার আমি আপনাকে তুমি করে বলে ফেলছি মোহনের অজান্তে। আসলে আমি আপনাকে অনেক অনেক কাছের ভাবি তো, এই জন্য অনেক কাছের ভাবি। কিছু মাইন্ড করবেন না। না, আমি নিজ থেকে অনেক আবেগপূর্ণ হয়ে আপনাকে এভাবে কথা বলে ফেলি। তো ব্যাপার না। ঠিক আছে, শুক্রবারের দিন ঠিক বিকেল 4টায় আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, আমি জাস্ট 3টা ঘন্টা আপনাকে সময় দিব। এই 3 ঘন্টা সময়ের মধ্যে আপনি আমাকে যেখানে নিয়ে যাবেন, আমাকে নিয়ে আপনি যা খুশি তা করবেন। কিন্তু শর্ত একটা, 3 ঘন্টার বেশি আমি আপনার সঙ্গে সময় দিতে পারবো না, পারবো না, পারবো না। কথাটা মাথায় রাখবেন, ঠিক আছে সাহেব? মনে থাকবে? এই তো হয়ে গেল। হ্যাঁ, মনে থাকবে না কেন? অবশ্যই খুশি হলাম আমি। তুমি যেহেতু আমার কথা রাখছো, তাহলে কিন্তু কথা ওইটাই, শুক্রবার দিন ঠিক বিকেল 4টায় আমি তোমাকে ফোন করে যেখানে ডাকবো, তুমি আমার সঙ্গে চলে আসবা। দুইজন ঘুরবো ফিরবো, আর জাস্ট বেশি নাই, 1টা ঘন্টার সময় তো। নিরিবিলি আমার একটা ফ্রেন্ডের বাসায় যাব, ওখানে যেয়ে দুজন একটু সময় পার্সোনাল কাটাবো। তবে আগের মতো অত ইয়া করবো না। তুমি যেভাবে চাইবে আমি সেভাবেই দিব। ঠিক আছে? বুঝে নাও কথাটা। জি সাহেব, মনে থাকবে। তবে একটা কথা শোনেন, ওই সেই দিনের মতো অত কষ্ট দিলে আমি পারবো না, অত কষ্ট দেওয়া যাবে না। আর প্রোটেকশন নিয়ে আসবেন, ঠিক আছে? এত কিছু বলতে আমার শরম লাগে, আমাকে দিয়ে এত কিছু বলাবেন না। নিজের মতো নিজে প্রস্তুত নিয়ে আসবেন, আর সাবধানে আসবেন। আর আমাকে ওই ঠিক টাইমে ফোন দিবেন, হ্যাঁ? আমি একটু বাকি বাসায় কাজ আছে, সংসারিক কাজ, সেগুলো একটু সারবো। তা আমি কি ফোনটা রাখবো না আর কিছু বলবেন?
আমার তো আসলে ভয় লাগতেছে, কি যে করবো না জানি না, আমি কিচ্ছু বুঝি না। হুম, আচ্ছা, এইসব কথা বলতে আপনার মুখে একটু বাদে না? লজ্জা লাগে না? এত পাগল হয় নাকি? হুম, ঠিক আছে, দেখবো না শুক্রবার দিন কত পারেন স্যার আপনি। আপনার একদিন কি আমার একদিন, হ্যাঁ, দেখা যাবে। হাসেন আপনার শুক্রবারের দিন। আচ্ছা ঠিক আছে। আর শোনো, আহ শুক্রবার দিন তোমাকে আমি কি কিনে দেবো? তো আসলে তুমি আমার কাছে কি যদি কোনো কিছু চাওয়ার থাকে সেটাও বলো। কোনো কিছু কি নেবে তুমি? কি কিনে দেবো? আরে না, তার যে কি বলেন না। সি সি, কি নেব আমি আপনার কাছ থেকে? আপনার কাছ থেকে আপনার ভালোবাসাটাই চাই, আর কিছু চাই না। যেভাবে আমাকে ভালোবাসবেন, বুকে নিয়ে আদর করবেন, এইটাই, এইটুকুই যথেষ্ট, বেশি কিছু লাগবে না স্যার। আর আমি যেন আমি আপনাকে যথেষ্ট আপনার চাওয়া অনুযায়ী খুশি করতে পারি, এটাই হচ্ছে আমার ইচ্ছা। আপনি খুশি থাকলে আমি খুশি। খুব বেশি হলে কোথাও যে একটু এমনি এক্সট্রা খাবার টাবার খাইলাম হোটেল রেস্তোরাঁয়, যে এই আর কি। তাছাড়া বেশি এমন কোনো আমার চাওয়া নেই যে আপনি মার্কেটে যাই আমাকে এইটা কিনে দিবেন ওটা কিনে দিবেন। তা করবেন কেন? আমি কি আপনার আসলে অন্য অনেক দূরের মানুষ আর কাছের মানুষ বলেন? না না না, এভাবে বলছেন কেন? এভাবে বলছো কেন? তুমি আমার অনেক কাছের মানুষ, হ্যাঁ। এই জন্য তোমার কাছে মনটা খুলে আমি কথা বলি। ফোন করলে ফোনটা কাটতে ইচ্ছে করে না। তো আজকে তো অনেক কথাই হয়ে গেল। আর কথা বলবোই না কেন? আজ 3টা দিন তোমার সঙ্গে কথা বলি না। আর রাত্রেও ফোন দিই না। আসলে একটু সংসারে ব্যস্ত থাকি এই জন্য আরকি। তো যাই হোক, শুক্রবার দিন ঠিক 4টায় আমি তোমাকে ফোন করলে চলে আসবা। আসলে আমি তোমাকে নিয়ে জাস্ট ওই তোমার চাওয়া অনুযায়ী 3 ঘন্টা সময় তোমার পিছনে ব্যয় করব। এর মধ্যে একটা জায়গায় যাব যেখানে দুজনে একটু খাওয়া-দাওয়া করব। নারে ঘুরবো ফিরবো, ব্যাস এইটুকুই। তবে তুমি খুব একটু সেজেগুজে শাড়ি পরে সুন্দরভাবে মানে আমার সামনে আমাকে একটু প্রদর্শন করবা আমাকে তৈরি করার জন্য। তোমাকে দেখলে যাতে আমি আরো মুগ্ধ হয়ে যাই। ঠিক আছে? এইটাই হচ্ছে আমার বড় চাওয়া। আরে ঠিক আছে সাহেব, তাই হবে। তাই হবে, ঠিক আছে। একটু সেজে গুজেই আসবো। আমি কি একেবারে অসুন্দরী নাকি? দেখতে তো আপনার চোখে মাশাল্লাহ অনেক সুন্দরী। তবে সাজতে হবে কেন? ঠিক আছে, আপনি যেগুলো বলছেন